অন্তরাল গল্পটা কদিন আগেই আমি পড়লাম। প্রথম কটা প্যারাগ্রাফ বেশ ইন্টারেস্টিং, পড়ে ভাল লাগলো। মনে হলো ঠিক আছে থাক, পরে বেশ ভালো করে পড়তে হবে। পাতা উল্টাচ্ছি, গল্প শেষ। হঠাৎই চোখ পড়লো গল্পের শেষ লাইনে। চমকে উঠলাম, হে কি রে ভাই! বিশ্বাস করো আর পারলাম না। পরে পড়ার বাসনা মুলতুবি রেখে সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম। কালী কিঙ্কর কর্মকার। আমি জীবনের আগে তার লেখা আর কোনো গল্প পড়িনি, এই প্রথম। তাতে কি মনে হলো, জীবনের গল্প বোধহয় এইভাবেই শুরু হয়, মানে হতেই পারে। আর শেষ যে এমনও হতে পারে কে জানতো। না, আর মগডাল থেকে সাসপেন্সের লাট্টু দুলিয়ে কোনো লাভ নেই। চলো শুরু করা যাক কালী কিঙ্কর কর্মকারের রহস্য কাহিনী অন্তরাল। কল্পনা করুন একটি যুবককে, বয়স বছর 30, লম্বায় 5 ফুট 10-11 ইঞ্চি, মুখটা গোলগাল নয়, অনেকটা নিরাশ রাজনীতিবিদদের মতো, কাঠখোট্টা, গালের চোয়ালগুলো উঁচু, মাঝারি সাইজের নাকের নিচে মাঝারি সাইজের টুথব্রাশের মতো একজোড়া গোঁফ। ওই বয়সের মানুষের যে পরিমাণ দাড়ি থাকা উচিত তার তুলনায় অনেক কম দাড়ি, বেশিরভাগই সীমিত কানের পাশে আর থুতনিতে। চেহারাটা তার কোনো চিত্রতারকার মতো নয়, অথচ তার স্বাস্থ্যটা যে একেবারেই একটা তাচ্ছিল্যের তাও বলতে পারি না। তাকে সব রকম পোশাকেই মানায়। কখনো সে যদি চোস, ড্রেন পাইপ প্যান্ট আর চকরা বকরা হাওয়াই শার্ট গায়ে দিয়ে, সাদা নাগরাই পায়ে, চোখে গগলস লাগিয়ে, হাতে লোহার বালা পরে, ঠোঁটে চারমিনার ঝুলিয়ে কোনো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকে, আর সেদিনটা যদি হয় শনিবার এবং আপনার যদি ওই সিনেমাটা দেখার খুব ইচ্ছে থাকে, কিন্তু আপনি যদি দেখেন যে সামনের কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, তখন হয়তো আপনি ওর কাছেই এগিয়ে যাবেন আর গলার স্বরটা যতটা সম্ভব নিচু করে জিজ্ঞেস করবেন, দাদা, ও দাদা, টিকিট আছে? আবার কখনো আপনি যদি অফিস ফেরটা ধর্মতলা স্ট্রিটের অন্নপূর্ণাতে যান এক কাপ চা খাওয়ার জন্য, এবং সেখানে যদি তাকে দেখেন আদ্যির পাঞ্জাবি গায়ে দিয়ে, সাদা পাজামা পরে, পায়ে কোলাপুরি চটি লাগিয়ে, ঘাড় পর্যন্ত লম্বা চুল শোভিত বেশে মনোযোগ সহকারে কবিগুলোর গীতাঞ্জলি পড়ছে এক কাপ ঠান্ডা চা সামনে রেখে, তাহলে আপনি ধারণা করতেই পারেন যে সে একজন আধুনিক উঠতি কবি। আপনি হয়তো মনে করবেন তাকে ভবিষ্যতে আপনার পাড়ার সংস্কৃতি সম্মেলনে আনতে পারলে আপনার সম্পাদকের পদটি আরো কিছুদিন টিকে থাকবে। তাই তার আঙুলের ফাঁকে রাখা সিগারেটের মাথায় কোন রকমে লেগে থাকা ইঞ্চিখানেক ছাইয়ের ডগাটা দেখে আপনি হয়তো এগিয়ে গিয়ে তার টেবিলে বসবেন আর একটা সিগারেট বের করে তাকে জিজ্ঞেস করবেন, দাদা, আগুনটা একটু দেবেন? আবার এমনও হতে পারে যে ও হয়তো সকালে একটা ধুতি পরে, গলায় পৈতে লাগিয়ে, খালি গায়ে, খালি পায়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, হাতে একসাজি ফুল নিয়ে শ্যামবাজার কালীবাড়ির দিক দিয়ে আসছে, আর আপনি তখন আপনার গিন্নির তাগিদে রাস্তায় দাঁড়িয়ে পুরোহিত ধরার জন্য, বাড়িতে বারের পুজোর জন্য। তাকে আসতে দেখে আপনি সসম্ভ্রমে মুখের বিড়িটা টুক করে ফেলে দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলবেন, ঠাকুরমশাই, আমাদের বাড়িতে আজকে বারের পুজো, আপনি কি একটু আসতে পারবেন? অনেক তো শুনলেন যুবকটির কথা। এবারে আমার বর্ণিত কাঠামোর উপরে আপনার কল্পনা তুলিতে রঞ্জিত এই মানুষটির একটা ভালো মানানসই নাম তাহলে দেওয়া যাক। ধরুন নৃপতি নারায়ণ নস্কর। এই নৃপতির নিবাস বেলগাছিয়ার ইন্দ্র বিশ্বাস রোডে। আমার সঙ্গে তার আলাপ ছিল বহু বছর আগে, কিন্তু আলাপটা কেমন করে হয়েছিল সেইটা বোধহয় সবার আগে বলা উচিত। কি একটা সিনেমা দেখার জন্য আমি প্রাচীতে লাইন দিয়েছিলাম। বেলা তখন প্রায় 2:15, 3:30। ওইটা খুব ভালো শুনেছিলাম।
লাইনে আমার আগেও আরো প্রায় জোনা চারেক, আমার পেছনে প্রায় 40-45 জন। হঠাৎই কে যেন এসে আমার হাত ধরে একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলো, এই যে এতক্ষণে বেটার আসার সময় হলো, কখন থেকে দাঁড়িয়ে আছি তোর জন্যে। নে নে নে, টাকাটা ধর, টিকিটটা কাটতে থাক, আমি একটা পান খেয়েই আসছি। হুট করে চলে গেল কথাগুলো বলে। আমি দেখলাম আমার হাতের মুঠোয় 50 টাকার নোট, আর ওদিকে কাউন্টারে তখন পৌঁছেও গেছি। কিছু ভেবে ওঠার আগে, একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগেই পটপট করে 2টো টিকিট কেটে নিয়ে গেটের কাছে চলে এলাম। দেখি মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্চি হচ্ছে, আর তার সঙ্গে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। দাদা, আপনাকে মিটিমিটি কষ্ট দিলাম বলে কিছু মনে করবেন না। আমার প্রেজেন্স অফ মাইন্ডের জন্যই টিকিটটা পেলাম। আসলে আমার আরো আগে আসবার কথা ছিল, কিন্তু ভাই ট্রামের জন্য দেরি হয়ে গেল, বুঝতে পারলেন তো। আমাকে চুপ করে থাকতে দেখে সে একগাল ধোঁয়া ছেড়ে আমার আরেকটু কাছে এসে হাতটা ধরে বললে, চলুন চা খেয়ে আসি। মাফ করবেন, বড্ড গরম এই সময় চা। তাহলে ঠান্ডা কিছু? আমার কোনো ওজোর আপত্তি না শুনে সে আমাকে নিয়ে গেল টেনে পাশের রেস্টুরেন্টটায়। ভাই, 2টো লস্যি ফার্স্ট ক্লাস করে দাও। বরফটা একটু কম দেবেন। নিন, সিগারেট খান। না না, আমার ব্র্যান্ড আলাদা। আমার নাম নৃপতি নারায়ণ নস্কর। আপনি? আমি সন্তোষ মিত্র, আমি বাগবাজারে থাকি। আরে বাগবাজার! আপনি তো আমার প্রতিবেশী মশাই। আমি বেলগাছিয়ায় থাকি। তো তা কোথায় চাকরি করেন? ওই এক মারোয়ারির অফিসে। আমি একটু অনিচ্ছা সত্ত্বেই মিথ্যে করে বললাম, কারণ কেউ আমাকে ওই প্রশ্ন করলেই আমি ভীষণ খেপে যাই। ভালো ভালো, আপনাদের বাধা ধরা সময়ের কাজ, আমাদের মতো না। তাইতেই আপনি আজ মেজাজে এসে সিনেমায় লাইন দিতে পারলেন, আর আমাকে ফুটপাট করে এসে সিনেমা দেখে আবার ছুট লাগাতে হবে। কেন, মানে কি করেন আপনি? সেটা বলা ঠিক হবে না, কারণ আমি কি করি সেটা আমি কাউকে বলতে চাই না। ও আচ্ছা। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ। লস্যিও অনেকক্ষণ এসে গিয়েছিল, খাচ্ছিলাম। কিছু মনে করবেন না, আপনাকে দেখতে অবিকল আমার এক বন্ধুর মতো। আপনার বন্ধুর মতো দেখতে আমাকে? হ্যাঁ, তার গল্প শুনবেন? বলুন। সামনেই নববর্ষ আসছে, আর আমারও গল্পের স্টক প্রায় শেষ। তাই নতুন গল্পের খোঁজ পেয়ে একটু উৎফুল্লই হলাম, আনন্দ প্রকাশ করলাম। বলুন। তার নাম ছিল বেনি মাধব মুখার্জি। আমাদের বাড়ির দোতলায় থাকতো। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব। বেনুর মা ওকে পার্কে নিয়ে যেতেন, আমিও যেতাম তাদের সঙ্গে। বুঝলেন, ছোটবেলায় আমি মেয়েদের পোশাক পরতাম। আমার মায়ের ইচ্ছে ছিল যে তার একটি কন্যা সন্তান যেন হয়, কিন্তু ভগবান তা চাননি। তাই আমার মায়ের গর্ভে পরপর 4টি ছেলে আসে। আমি ছিলাম সবার ছোট, সুতরাং মা আমাকে মেয়ের পোশাক পরিয়ে মেয়ের অভাব ভুলতে চেষ্টা করতেন। আবার বাবা ছিলেন ডাক্তার। ও আচ্ছা। যাই হোক, সেসব কথা যাক। পাশাপাশি বেনু আর আমি বড় হতে লাগলাম। কিন্তু একদিন বাবা অ্যাক্সিডেন্টে তার একটা চোখ হারালেন। ওহো। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হতে লাগলো। আর ওদিকে যত আমরা বড় হতে লাগলাম, ততই আমাদের মধ্যে দূরত্বটা বাড়তে লাগলো। মানে বেনুর আর আমার মধ্যে। ইতিমধ্যে বাবা মারা গেলেন। দাদা তখন সবে ইন্টার পাস করেছে, তাই কোন রকমের চেষ্টা করে দাদা একটা ব্যবসাদারের গদিতে কেরানির চাকরি পেয়ে গেল। কিন্তু ওই কটি টাকায় আর কি হয় বলুন? তাই মাও সাহায্য করতে লাগলেন। জামা কাপড় বাড়িতে সেলাই করে সেগুলো নিয়ে গিয়ে শ্যামবাজার, হাতিবাগানের বড় বড় দোকানে বিক্রি করতে লাগলেন। ওইভাবেই আমাদের সংসারটা বেঁচে গেল।
ছেলেটা লেখাপড়া কিছু কিছু শিখলো, কিন্তু শেষ দাকে আর সোজা পথে রাখা গেল না। খারাপ ছেলেদের সঙ্গে মিশে এসে একবার উচ্ছন্নে গেল। দুবার পুলিশের হাতে প্রায় ধরা পড়েছিল, কিন্তু তারপরে আর পারলো না। বাগবাজারের পুজোর ভিড়ের মধ্যে একজনের পকেট কাটতে গিয়ে আর পালাবার পথ পেল না। আমি মোটামুটি লেখাপড়ায় ভালোই ছিলাম, তাই স্কুল পাশ করে কলেজে ঢুকলাম। ইন্টারটাও পাশ করলাম বিদ্যাসাগর থেকে, কিন্তু তারপরেই হলো গন্ডগোল। ওই কলেজেরই একটি মেয়ের প্রেমে পড়ে গেলাম। সে তখন ইন্টারে ঢুকেছে, হাতে পয়সা নেই, অথচ প্রেম করছি। পরিস্থিতিটা যে কত হাস্যকর তা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু তবুও আমাদের প্রেমটা টিকে রইল প্রায় বছর 3। তারপরে এলো ধ্বংস, বেনুর রূপ ধরে। সেদিন সন্ধ্যার আমি দুজনে বহুদিন পরে সিনেমা দেখতে গিয়েছিলাম, আর সেখানেই বেনুর সঙ্গে দেখা। বাধ্য হয়ে আমাকে পরিচয় করিয়ে দিতে হলো ওকে সন্ধ্যার সঙ্গে। আমার নিজেরও কেমন অস্বস্তি লাগছিল। বেনু দামি পোশাক আর ফিটফাট চেহারা দেখে সন্ধ্যা প্রায় সম্মোহিত। সিনেমা শেষে বেনু জোর করে আমাদের নিয়ে গেল রেস্টুরেন্টে। সেখানে রকমারি খাবার দাবার খাওয়ালো আমাদের। বিল হলো প্রায় 1200 টাকা। যেন বলির পাঁঠার গলায় খাড়া পড়বার আগে তার অতৃপ্ত বাসনা পূর্ণ হলো। বেনু তার গাড়ি করে আমাদের পৌঁছে দিয়ে গেল বাড়ির দোরগোড়ায়। খাড়াটা পড়ল। এই ঘটনার কিছুদিন পরে টের পেলাম সন্ধ্যাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আগে গঙ্গার ধারে যাওয়ার কথা বললেই কি আনন্দ করতো সন্ধ্যা, কিন্তু গঙ্গার হাওয়া আর তার ভালো লাগছিল না। একদিন সে বলেই ফেললো, আচ্ছা, তুমি ডিগ্রি পাশ করে কি করবে ঠিক করেছো? অনার্স যখন নেই তখন আর পড়বো না, কোনো চাকরি বাকরি জোগাড় করে নেব। কিন্তু চাকরির যা বাজার, পাস কোর্সে গ্র্যাজুয়েটের চাকরিতে টাকা খুব একটা আসবে কি? না এলে উপায় কি? ব্যবসা করবার মতন ক্যাপিটাল আমার নেই, আর বেকারও থাকা যায় না। তাই অনলি সলিউশন হলো চাকরি। কত মাইনে পাবে আশা রাখো? 4-5 হাজার পাবো না, আর তাতে আমাদের দুজনের ঠিক চলে যাবে। 4-5 হাজার? জিনিসপত্রের যে রেটে দাম বাড়ছে তাতে ওই কটা টাকায় কিচ্ছু হবে না। তাছাড়া তখন সংসার চালাতে গেলে শখ আহ্লাদ সব বাদ দিতে হবে। তা খেয়াল রাখো, তখন সিনেমা দেখতে হলে একবেলা না খেয়ে থাকতে হবে, আর গঙ্গার পাড়ে বসে জলের ওপর সূর্য ডোবা দেখতে হলে তোমাকে সপ্তাহে 2-4 দিন হেঁটে অফিস যেতে হবে। সন্ধ্যা, তুমি আজ হঠাৎ এরকম কথা কেন বলছো? তোমার সঙ্গে এতদিন ঘুরলাম, এতদিনের সম্পর্ক আমাদের, কিন্তু কই এ সমস্ত প্রশ্ন তো আগে আসেনি, এখন এসব আসে কি করে? কি হলো, কি হলো? তুমি চুপ করে আছো কেন? সন্ধ্যা, সন্ধ্যা কিছু বলো প্লিজ। সন্ধ্যা, এবার তাহলে তোমাকে খুলেই বলছি, শোনো। আগামী 12 তারিখে আমার বিয়ে বেনি মাধব মুখার্জির সঙ্গে। আমি তোমাকে কখনো যদি কোনো আশা দিয়ে থাকি তার জন্য সত্যি আমি দুঃখিত। তাছাড়া আমি জাস্ট পারতাম না তোমার সঙ্গে সংসার করতে। মিছিমিছি আমাদের দুটো জীবনই নষ্ট হয়ে যেত। তুমি যেভাবে বেঁচে থাকার ছবি এঁকেছো সেটা আমি ভাবতেই পারি না। জল আর হাওয়া খেয়ে বেঁচে থাকার কথা গড়ের মাঠে বসে প্রেমের গল্প করার সময় বলতে খুব ভালো লাগে, শুনতেও লাগে চমৎকার, কিন্তু জীবনে সেটা করা যায় না। আমাদের সম্পর্কটা আজ এখানেই শেষ করলাম। তবে তোমাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, অযাচিত মনে করো না। 4-5 হাজার টাকার চাকরি তুমি কি করে পাবে আমি জানি না, পেলেও ওই টাকার ভরসায় বিয়েটা দয়া করে করো না। আরেকটা জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। সন্ধ্যা উঠে চলে গেল। দেখলাম
দূরে রাস্তার উপর বেনুর কালো মরিচটা দাঁড়িয়ে আছে। বেনু কিন্তু লেখাপড়া কিছুই করেনি, খেতো বাপের হোটেলে, থাকতো নিজের বাড়িতে, চলাফেরা করতো সমাজের উঁচু স্তরে। তাই তার সামনে আমার ডিগ্রি, আমার পিতৃ পরিচয় সবই ফুৎকারে উড়ে গেল। আমি পারবো কেন তার সঙ্গে এই প্রেমের প্রতিযোগিতায়? সে তার বউকে দিতে পারবে টাকা পয়সা, সমাজের অহংকার, গাড়ি বাড়ি, অফুরন্ত আনন্দ, কিন্তু আমি দিতে পারবো শুধু একটু স্নেহ, একটু ভালোবাসা। তাতে লেখাপড়া জানা মেয়েকে বশ করা যায় না। তাই ভেবে দেখলাম আমার মতন ছেলেদের প্রেমে পড়া উচিত নয়, বিশেষ করে কোনো শিক্ষিতার সঙ্গে। যাই হোক, বেনু সন্ধ্যাকে ছিনিয়ে নিয়ে গেল আমার কাছ থেকে। সেই বেনুর সঙ্গে আপনার চেহারার অদ্ভুত মিল আছে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ঘড়িতে দেখলাম 3টে বাজতে কয়েক মিনিট তখনও বাকি আছে। তাহলে ওঠা যাক। চলুন, সময় হয়ে এলো। নিপুতি উঠলো, তারপর এগিয়ে গেল কাউন্টারে। সেখান থেকে 2টো মৌরি মুখে দিয়ে আমাকে বলল, আমি আসছি এখন সিগারেট কিনে, প্যাকেটটা শেষ। অগত্যা লস্যির বিলটা মেটাতে হলো আমাকেই। ভেবেছিলাম সিনেমা হল থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটে পাবলিশারের সঙ্গে দেখা করে বাড়ি ফিরবো, কিন্তু নিপুতি বাদ সাধল। আমাকে জোর করে নিয়ে গেল ছোট একটা চায়ের দোকানে। সেখানে চা আর বেগুনি খাওয়ালো। তার সঙ্গে সঙ্গে সিনেমার সমালোচনা করতে করতে যখন আমরা শেষ পর্যন্ত উঠলাম, তখন প্রায় 6টা বাজে। হিসেব করে দেখলাম যে পাবলিশারের কাছে গিয়ে এখন আর কোনো লাভ হবে না, কারণ না এতক্ষণে তিনি বাড়ির দিকে পা বাড়িয়েছেন। তাই আমিও বাড়ি ফেরা স্থির করলাম। নিপুতি বলল সেও আমার সঙ্গে যাবে। 2-3টে বাস ছেড়ে একটা অপেক্ষাকৃত ফাঁকা বাসে উঠলাম। সোজা চলে গেলাম দোতলা। সামনে কন্ডাক্টর দাঁড়িয়ে টিকিট চাইলো। নিপুতি নির্বিকার চিত্রে একটা 50 টাকার নোট বাড়িয়ে দিল। 2টো শ্যামবাজার। খুচরো নেই দাদা? যা আছে তাতে কুলোবে না। আপনার বন্ধুর কাছে নেই? আচ্ছা ঠিক আছে, আপনি চেঞ্জটা আমায় শ্যামবাজার নেমেই না হয় দেবেন, আমি একেবারে টার্মিনাসে নামবো। আরে ঠিক আছে টিকিটটা আমি দিচ্ছি। কেন আপনি আবার মিছিমিছি নোটটা ভাঙাবেন? এনিন ভাই। কন্ডাক্টর নিপুতিকে নোটটা ফেরত দিয়ে দিল। আমি কাটলাম টিকিটটা। শ্যামবাজারে নেমে নিপুতি আমার সঙ্গে সঙ্গে আসতে লাগলো। সমানে এটা সেটা নিয়ে বকর বকর করতে লাগলো। আমি বাড়ি পৌঁছে তবে রেহাই পেলাম। যাওয়ার সময় নিপুতি ঘোষণা করে গেল, আবার দেখা হবে আশা করি। বেলগাছিয়া থেকে মাঝে সাঝে আসবো কিন্তু। এই ঘটনার দিন 7 পরে আমি অফিস যাবো বলে ট্রামে উঠেছি। ট্রামে বরাবর যেমন ভিড় থাকে সেরকমই ছিল। কোন রকমের ঠেলে ঠুলে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে চোখ পড়লো সাদা শার্ট আর সাদা প্যান্ট পরা এক ভদ্রলোকের দিকে। দেখেই চিনলাম নৃপতি। এগিয়ে গেলাম। কেমন আছেন? আশ্চর্য, আমার কোনো কথা শুনলই না। এবার তার হাতে একটু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, চিনতে পারছেন না? নৃপতি আমার মুখের দিকে তাকালো, তারপর অদ্ভুত ভাবে বললো, আপনি বোধহয় ভুল করছেন, আপনাকে তো আমি চিনি বলে মনে পড়ছে না। আমি মানে সরি মানে ভেরি সরি। আপনাকে দেখতে অবিকল আমার এক বন্ধুর মতো, মানে কি বলবো, এমনকি গলার আওয়াজটা পর্যন্ত। ভেরি সরি। আমি ভাবলাম টিকিটটা নেবেন, টিকিটটা। নৃপতি নেমে গেল ঠিক লালবাজারের সামনে। দেখলাম গেট দিয়ে ঢুকে গেল লালবাজারের পুলিশের হেডকোয়ার্টার্সে। সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আমি তো অবাক। দেখি নৃপতি বাইরের ঘরে বসে আমার গিন্নির সঙ্গে বেশ আলাপ জমিয়ে ফেলেছে।
তার সামনে একটা ছোট টেবিলে চা, মিষ্টি, সিঙ্গাড়া। দাদা কেমন আছেন বলুন? আমার সকালের দৃশ্যটা মনে পড়ে গেল। নৃপতি অম্লান বদনে স্বীকারোক্তি করলো সে আমাকে চেনে না। ভাবলাম কেন আমাকে মিথ্যে কথা বললো, কিন্তু নিজেই আমার কষ্ট লাঘব করলো নৃপতি। দাদা আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। কেন? ক্ষমা? ক্ষমা কিসের? ওই সকালের ঘটনাটার জন্য। ও, আমি তাহলে ঠিকই ধরেছিলাম। গিন্নি ইতিমধ্যে আমার জন্য এক কাপ চা নিয়ে এলো। আমি জামা কাপড় ছাড়তে ছাড়তে চায়ে চুমুক দিয়ে নৃপতির ব্যাখ্যা শুনলাম। কেন যে এরকম করলাম তার উত্তর দিতেই আজকে এলাম আপনার কাছে। তাছাড়া আমার একটা অনুরোধও আছে। কি অনুরোধ? খুবই সামান্য অনুরোধ। যদি আমাকে কখনো রাস্তায় দেখেন তো আপনি দয়া করে আমার সঙ্গে কথা বলবেন না। আপনি যদি আমাকে দেখেন তাহলে আমি আপনাকে দেখব, আর প্রয়োজন হলে আমি নিজে চেঁচে আপনার সঙ্গে কথা বলবো। আপনি চেঁচে কথা বলবেন না। কেন সেটা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আপনাকে যখন দাদা বলে ডেকেছি তখন আপনার কাছে লুকোবার আমার কিছুই নেই। একটু থামলো নৃপতি, একটা সিগারেট ধরালো। আমি সেই অবসরে আমার চায়ের কাপটা খালি করে ফেললাম। আমি ক্যালকাটা পুলিশের প্লেন ক্লোথস বিভাগের একজন ইন্সপেক্টর। আমাদের কাজ দুর্নীতি দমন করা। যখন তখন বিভিন্ন বেশভূষায় অপরাধীদের অনুসরণ করতে হয় আমাদের। আপনি যদি কখনো আমাকে দেখে আমার নাম ধরে ডাকেন তখন আমার অবস্থাটা কি হবে বুঝতেই পারছেন। তাই আমার এই অনুরোধ। আমি অবাক হয়ে খানিকটা বোকার মতো তাকিয়ে রইলাম নৃপতির মুখের দিকে। আমার শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ বয়ে গেল। এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নেওয়া কি চারটিখানি কথা? নৃপতি নারায়ণ নস্করের জন্য শ্রদ্ধা হলো আমার। গিন্নিকে আরেকবার চা করতে বললাম। আচ্ছা, আপনার বয়স তো খুব একটা বেশি নয়, এর মধ্যেই ইন্সপেক্টর হয়ে গেছেন। আপনার উপরে ভাগ্যদেবী খুবই সুপ্রসন্ন বলতে হবে। হয়তো হবে, বাট নট ইন লাভ। সেখানে তো বলতে গেলে ল্যাংই খেলাম। ঠিক, আপনার জীবনের আরো গল্প বলুন শুনি। আমার জীবনের গল্প শুনবেন? ঠিক আছে। কিছু কিছু তো আপনাকে সেদিন বলেছি, তার উপর বলার আর বিশেষ কিছুই নেই। ডিগ্রি পাশ করে মেশোর কাছে বেড়াতে গেলাম। তিনি কালীঘাট থানার একজন সিনিয়র অফিসার। তার চেষ্টাতেই চান্স হলো পুলিশে ঢোকার। স্বাস্থ্য খুব ভালো না হলেও হাইটে হয়ে গেল। তাছাড়া আমার একটা বিশেষ গুণ আছে, আমি খুব ভালো ডিসগাইজ করতে পারি। কলেজে থাকাকালীন জানেন তো, একদিন তো আমি মেয়ে সেজে ক্লাসে হাজির। আচ্ছা, কি অবস্থা হয়েছিল সেদিন কি বলবো। আমার সব বন্ধুরা আমাকে সিনেমায় নিয়ে যেতে চায়, আর মেয়েগুলো সব হিংসে চলে যাচ্ছিল, স্পেশালি সন্ধ্যা। যাই হোক, সিলেকশন হয়ে গেলে পাঠিয়ে দিল ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে। সেখানে অনেক কিছু শেখালো, অস্ত্র ব্যবহার করা, অপরাধীকে অনুসরণ করা, অপরাধীর মনোবিজ্ঞান ইত্যাদি আরো অনেক কিছু। ভালো নম্বর নিয়ে পাশ করে সাব ইন্সপেক্টর হিসেবে ঢুকলাম। কয়েকটা কেসও সলভ করলাম, ব্যাস আমার নাম হয়ে গেল। একদিন একটা স্মাগলার দলের পেছনে গেলাম সেই বম্বে পর্যন্ত, একদম ধাওয়া করলাম। সেইখানে তাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে কলকাতায় এসে জানতে পারলাম আমার প্রমোশন হয়েছে। তা এই পোস্টে কতদিন আছেন? এই মাস 6 হলো। পুলিশে ঢুকেছি পাক্কা 2.5 বছর। ও, সেদিন নৃপতিকে আমার গিন্নি রাতের খাবার না খাইয়ে ছাড়লো না। ও চলে যাওয়ার পর আমি সহধর্মিণীকে বললাম, ওই লোকটাকে চিনে রাখলে তো, পুলিশে চাকরি করে। আমাকে বলতে হবে না, আমি পাশের ঘর থেকে সব শুনছিলাম। অনিমা বলল। অনিমা আমার বউ। রাত তখন 8:30 বাজে। আমি গা হাত পা ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। অনিমাও কিছুক্ষণের মধ্যেই আলো নিভিয়ে দিয়ে শুতে এলো। তখনও 9টাও বাজেনি। আমাদের বিয়ে হয়েছিল বছর 5 আগে।
পরের রোববার বেলা 10টা নাগাদ আমি বেরোচ্ছিলাম। অনিমা বলেছিল বিকেলে সিনেমা দেখতে যাবে, টিকিট কাটতে। নৃপতি এসে হাজির, হাতে দাড়ি ঘোষের এক বাক্স মিষ্টি। বৌদি বৌদি, মিষ্টি নিয়ে এলাম, আরো আর একটা কেস সলভ করেছি। অনিমাকে ঢিপ করে একটা প্রণামী করে বসলো, তারপর বললো, এবার আশীর্বাদ করুন যেন আরো উপরে উঠতে পারি। গিন্নি আর আমি দুজনেই তাকে আশীর্বাদ করলাম। তারপর চা মিষ্টি খাওয়ার পর্ব শেষ হলে নৃপতি আর আমি শুরু করলাম জ্ঞান। হঠাৎই অনিমার আবির্ভাব। টিকিট কাটতে গেলে না এখনো? হ্যাঁ, মানে সিনেমায় সত্যিই যাবে আজ? নিশ্চয়ই। আর টিকিট কিন্তু 3টে কেটো। নৃপতি বাবুও যাবেন আমাদের সঙ্গে। নৃপতি আপত্তি করলো না। অনিমা আরো একটা ঘোষণা করলো, আপনি আমাদের এখানে দুপুরের খাবার খেয়ে সিনেমা দেখে আবার এখানেই ফিরবেন, তারপর একেবারে রাত্রে খেয়ে দিয়ে বাড়ি যাবেন। আমি শুনে একটু ঘাবড়ে গেলাম। হ্যাঁ, আমি অনিমাকে বলেছিলাম যে নৃপতি পুলিশের লোক, ওকে একটু তোয়াজ করতে, তাই বলে জামাই আদর, এবেলা ওবেলা এরকম করলে তো আমাকে লোকের পকেট কাটা ধরতে হবে। ঠিক করলাম রাত্রির একটু বোঝাতে হবে ওকে, স্বামীর কথা অত অক্ষরে অক্ষরে পালন করলে ভবিষ্যতে বিপদ। যাই হোক, দিনটা কোনো রকমে কাটিয়ে রাতের অন্ধকারে অনিমার পাশে শুয়ে সিগারেটটাতে শেষ টান দিয়ে সেটা ছাইদানিতে ফেলে ওকে বললাম, এই যে শোনো, নৃপতিকে অত বেশি তোয়াজ করতে হবে না। কেন? তুমি তো সেদিন বললে। হ্যাঁ মানছি, আমি বলেছি, কিন্তু অত না। আমি তো ভাবলাম তুমি টাকার স্বার্থে বলছো। টাকার স্বার্থে মানে? তোমার ভাইয়ের চাকরির জন্য। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। উফ, এত ভালো আইডিয়াটা আমার মাথায় এলো না। প্রিয়তোষটা সেই কবে বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় আড্ডা মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, নৃপতিকে বলা যেতেই পারে ওকে পুলিশে ঢুকিয়ে দেওয়ার জন্য। ও অনিমা, ইউ আর আ ডার্লিং, অনিমা, ইউ আর আ ডার্লিং। আরো কিছুদিন পরের ঘটনা। অফিস ফেরটা ট্রামে দেখা। আগের বারের মতো এবারেও আমাকে চিনল না, তবে আমার গা ঘেঁষে দাঁড়ালো। ট্রামটা যখন কলেজ স্ট্রিট ক্রসিং এ এলো, হঠাৎই আমার হাতে কি একটা গুঁজে দিয়ে কানে কানে বললো, এটা পকেটে রাখুন, ঠনঠনিয়া স্টপেজে নেমে যান, আমি নামছি। আমি কিছু বলবার বা ভাববার কোনো সময় পেলাম না। যেমন বলেছিল, ঠনঠনিয়ার সামনে ট্রাম থেকে নেমে সামনের দোকান থেকে একটা সিগারেট নিলাম। আমার কথা ভুলে গেলেন নাকি? ও, এসে আছেন ভাই, আরেকটা সিগারেট দিও। সিগারেট ধরিয়ে আমরা সামনের পাঞ্জাবি হোটেলটাতে গেলাম। দিলে কি মালটা? আমি পকেট থেকে বের করলাম তার দেওয়া জিনিসটা। অবাক হয়ে দেখলাম সেটা কার যেন একটা মানি ব্যাগ। ভয় নেই, আমার কাজ জানেনই তো, লোকের পকেট থেকে জিনিসপত্র তোলাও মাঝে মাঝে দরকারে লাগে। ও হ্যাঁ, আমাদের কাজে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানা প্রয়োজন। আমি কিরকম বোকার মতো তাকিয়ে রইলাম। কর্তব্যরত গোয়েন্দাকে রক্তে মাংসে দেখলে আমার মতো যে কোনো মানুষই বোকা বনে যেত। নৃপতি মানিব্যাগটা খুলে ভেতর থেকে টাকা পয়সা বের করে টেবিলের উপরে রাখলো। হঠাৎই একটা কাগজ বের করে খুলে ধরে সেটা ভালো করে দেখে বলল, পেয়েছি, এতদিন পরে পেয়েছি। কি পেলেন? প্রুফ। ও আচ্ছা, তাই মানিব্যাগের বাকি জিনিসগুলোর কি হবে? সব হেডকোয়ার্টার্সে যাবে, ওগুলো এভিডেন্স। চলুন লস্যি খাওয়া যাক। লেট আস সেলিব্রেট। দারুণ কাজ হলো আজ একটা। রাত প্রায় 8:30টার সময় হাঁটতে হাঁটতে শ্যামবাজারের মোড়ে এলাম। ট্রামের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে নৃপতি হঠাৎ বলে উঠলো, দাদা, ওই যে লোকটাকে দেখছেন? আরে ওই যে ফুটপাতে বইয়ের দোকানটার সামনে। কোনটা বলুন তো? আরে গেরুয়া রঙের পাঞ্জাবি পরে। হ্যাঁ দেখলাম। ভদ্রলোককে চিনে রাখুন। কেন? উনি আমার ডিপার্টমেন্টের অফিসার, সুশান্ত মুখার্জি। ও আচ্ছা। দেখুন, আপনাকে বহুদিন ধরে একটা কথা বলবো করে
মানে প্রায় ভাবছি, কিন্তু আর কিছুতেই বলা হয়ে উঠছে না। মানে কি বলুন? মানে মানে ব্যাপারটা আমার ভাইকে নিয়ে আসলে। ওর খুলে বললে ভালো হতো না? মানে ওর একটা চাকরি করে দিতে হবে প্লিজ। এই কথা! আমি বললাম বুঝি কোনো সাংঘাতিক ব্যাপার ট্যাপারে জড়িয়ে পড়েছেন আপনার ভাই। না না না, আমার ভাই একটু যা হয় এই বয়সে একটু মাস্তান গোছের হলেও আইনের গণ্ডির বাইরে পা বাড়ায় না, বুদ্ধিশুদ্ধি একটু রাখে। তা আপনার ভাইয়ের কোয়ালিফিকেশনটা কি? এই তো গতবারে বিএ পাশ করেছে। স্বাস্থ্য টাস্থ্য কেমন, হাইটটা? আমার মনে হয় আপনাদের মিনিমাম যোগ্যতা যা সেটা ওর আছে, কিন্তু বুঝেনি তো এইসব লাইনে একটু জানাশোনা থাকলে তবেই চান্স পাওয়া সম্ভব। তা অবশ্য ভুল বলেননি। আমি আপনার কথা দিতে পারছি না, তবে চেষ্টা করে দেখব। কি করতে পারি জানাবো। যদি কোথাও 2-500 টাকা দেওয়ার দরকার পড়ে তার ব্যবস্থা না হয় করা যাবে। ঠিক আছে ঠিক আছে। যদিও আমরা দেশ থেকে অপরাধ নির্মূল করে দেওয়ার প্রাণ চেষ্টা করছি, তবুও আপনাকে বলতে নিজেরই লজ্জা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটাই সবচেয়ে করাপ্ট। ঘুষ ছাড়া এক গ্লাস জলও পাওয়া যায় না। না, সে শুধু আপনাদের ডিপার্টমেন্টে কেন, বলতে গেলে দেশের সর্বত্রই তো ওই একই পরিস্থিতি। ও সে কথার কোনো জবাব দিল না। একটা ট্রাম আসছিল, হাত তুলে সেটাকে থামাবার নির্দেশ দিয়ে আমাকে বলল, তাহলে ওই কথাই রইল, আপনাকে খবর দেবো। খবর সে দিল, তবে সেটা যে এত তাড়াতাড়ি পাবো সত্যি আশা করিনি। আমি জানতাম যে কলকাতায় চাকরির অভাব নেই। যারা বলে যে চাকরি পাওয়া যায় না, তারা হয় চাকরির জন্য চেষ্টা করেনি, নয়তো তাদের চাকরির দরকার পড়ে না। তাই যদি না হবে, তাহলে বহুদিন আগে বাঙালিরা দলাদলি ত্যাগ করে নিজেদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে এক হয়ে উঠত, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিত আমাদের এই ভারতবর্ষটাকে। যাই হোক, নৃপতি আমাকে খবর দিল আমার ভাই প্রিয়তোষের জন্য চাকরির খবর। পরদিন অফিস থেকে ফিরে দেখি মূর্তিমান আমার বাড়িতে হাজির। দাদা, আপনার বরাতটা খুব ভালো। কিরকম? আরে, আপনার ভাইয়ের চাকরিটা প্রায় বাউন্ডারি পৌঁছে গেছে বলতে পারে। বলেন কি, এত শিগগিরই? পিওর লাক, বললাম না। আচ্ছা, আপনার ভাই আশেপাশে আছে? এই মুহূর্তে না 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 তো কেন? ওই থাকলে এখনই একটা ওই ব্যাকডেটেড অ্যাপ্লিকেশন লিখে নিতে পারলে ব্যাপারটা আরো এগিয়ে থাকতো। বুঝিনি তো, এই বয়সের ছেলে এই সময়, মানে সন্ধ্যের পরে তাকে বাড়িতে পেতে গেলে তো ধর্ণা দিয়ে বসে থাকতে হবে রাত্রি পর্যন্ত। ঠিক আছে, তাহলে সেটা আপনি করিয়ে রাখবেন। হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশন তো? হ্যাঁ হ্যাঁ। তা টাকা ফাঁকা কিছু লাগবে না? সে তো লাগবেই, তা না হলে যে ক্লার্ক আছে সে দরখাস্ত নেবে কেন? কত লাগতে পারে আন্দাজ? আরে না না, পুরো ব্যাপারটাকে শুনুন, তারপর বিবেচনা করুন কত দেবেন। হ্যাঁ বলুন বলুন, শোনা যাক। আমাদের ডিপার্টমেন্টে লোক নেওয়ার লাস্ট নোটিশ বেরোয় প্রায় মাস দেড়েক আগে। অনেকেই অ্যাপ্লাই করেছিল, তো প্রায় 2500 হবে। ওরে বাবা! হ্যাঁ, লোক নেবে মোট 36 জন। 36 জন? হ্যাঁ, সুতরাং অতগুলো দরখাস্ত থেকে খান 50 বাছাই করা হলো। তার ভেতর থেকে ওই 36 জনকে নেওয়া হবে। এখন ওই বাছাই করা অ্যাপ্লিকেন্টদের থেকে একজন অন্য জায়গায় চাকরি পেয়ে চলে গেছে কলকাতা ছেড়ে, আর একজন প্রেমে বিফল হয়ে আত্মহত্যা করেছে। এই যে ভ্যাকেন্সি দুটো হয়েছে, সে খবর 2-1 জন ছাড়া আর কেউ জানে না। তাই তারা ওই ভ্যাকেন্সি দুটোকে নিলাম করছে। একটার দাম তো প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত উঠেছে। 1.5 লাখ? হ্যাঁ, আর মাত্র 2 দিন সময় আছে, কারণ তারপরেই ওই বাছাই করা 50 জনকে রিটেন এক্সামিনেশনে বসবার জন্য ডাকা হবে। সুতরাং আপনি বিবেচনা করুন কত দেবেন। আচ্ছা, আমি ধরুন যদি আপাতত আপনাকে 50,000 দিই, মানে আমার ভাইয়ের অ্যাপ্লিকেশনটা না হয় গেল, কিন্তু একটা আমার মনে একটু ভয় লাগছে যে শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে তো। সেই জন্য ভাবছেন? আরে আমি আছি কি জন্যে? আপনাকে দাদা বলে ডেকেছি, আর আপনার জন্য এটুকু করতে পারবো না? তাছাড়া
একবার রিটেন এক্সামিনেশনটা হয়ে গেলে তারপর তো সবই আমার হাতের মুঠোয়। কারণ মুখার্জি না, মানে ওই যে আমার অফিসার সুশান্ত মুখার্জি, আমার বস, হি ইজ দ্য রিক্রুটিং অফিসার। ও বাহ, এটা তো দারুণ ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি আপাতত 85 হ্যাঁ, ওতেই হয়ে যাবে। আমি টাকাটাকে আপনাকে এখনই দিয়ে দেবো? পরেও দিতে পারেন, তবে কালকের পরে দিলে কোনো কাজ হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া যে নগদ টাকা আনবে তাকেই তো ক্লার্করা প্রেফারেন্স দেবে। ও ও হ্যাঁ, না না না, ঠিক আছে, আপনি তাহলে টাকাটা এক্ষুনি নিয়ে যান। 1 মিনিট, আমি আসছি। হ্যাঁ, আমি ভেতরে গেলাম, অনিমার আলমারি খুলে টাকাটা নিয়ে আবার বাইরের ঘরে ফিরে এলাম। টাকাগুলো গুনে দিলাম নৃপতিকে। 1000 টাকার নোট 50টা। ঠিক আছে, আমি আমি ওই প্রিয়তোষের, মানে আমার ভাইয়ের অ্যাপ্লিকেশনটা ওকে দিয়ে লিখে রাখবো। কাল তো রোববার, আপনি কি একটু কষ্ট করে সকালে এসে ওটা নিয়ে যাবেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো। আপনার ভাইয়ের জন্য আপনার আর চিন্তা করতে হবে না। আরে আমি আছি তো। আজ তাহলে উঠি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হঠাৎই অনিমা ঘরে এসে হাজির। সে কি কথা, আপনি আজ খেয়ে যাবেন না? আজকে পেটটা ঠিক সুবিধের নয় বৌদি, আর একদিন এসে খাবো খন। হ্যাঁ, আমিও একটু ওজোর আপত্তি করলাম, কিন্তু নৃপতি কিছুতেই শুনল না। বিদায়। অন্য রোববারের মতো পরদিন আমি সকালে বাজার টাজার সেরে বেরিয়ে পড়লাম। নৃপতির জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু নৃপতি এলো না। আমি তাই গেলাম শ্যামলের অফিসে। শ্যামল আমারই বন্ধু, কিন্তু রোববারেও ওর ছুটি নেই। কিরে, কি খবর? বস বস বস। হ্যাঁ, অনিমা কেমন আছে? ভালোই। আরে, মনতোষের আসার কথা ছিল, আসেনি। মনতোষ আমার মেজ ভাই, আমরা 3 ভাই। আমি, মনতোষ, প্রিয়তোষ সবার ছোট। না, তবে এখনো আসবার সময় যায়নি। বাচু, 2টো চা দিয়ে যা। আমরা এটা সেটা নিয়ে গল্প করতে করতে চা এসে হাজির হলো। প্রায় পিছু পিছু মনতোষ। আয় মনো, আয়। কিরে, কেমন গেল? যেমন ভেবেছিলাম ঠিক তেমন, হুবহু। ব্যাটা সোজা বাড়িতে গেল, সেখানে সমস্ত রাত্রির কাটিয়ে ভোর না হতেই ব্যাগ হাতে বাজারে। আলুর দোকানে প্রথম নোট, আচ্ছা, মাছের দোকানে দ্বিতীয় নোট, এবার আর মিষ্টির দোকানে তৃতীয় নোট ভাঙালো। গুড। তারপরেই তাকে অ্যাপ্রিহেন্ড করলাম। পকেটে আরো 2টো নোট পেলাম। বাড়িতে তেওয়ারিকে পাঠিয়েছিলাম, সেখানে বাকি নোটগুলোও ছিল। মক্কেল কোথায়? দ্বিবেদী নিয়ে আসছে। আর দলের বাকি লোকগুলো? খান্ডারবিহীন নৌকো কি হয় কখনো? কিছুক্ষণ সকলে একদম চুপ। ব্রেটলির বোলিং শুরু হওয়ার আগে ক্রিকেটের স্টেডিয়ামে যেরকম নিস্তব্ধতা ছেয়ে ফেলে সাংঘাতিক কিছু প্রতীক্ষায়, ঠিক সেই রকম নিস্তব্ধতা। ও, তোকে বলতে ভুলে গেছি দাদা, লোকটা কিন্তু সত্যিই গ্র্যাজুয়েট। আমার ধারণাও ঠিক তাই ছিল, না হলে ওই রকম একটা গল্প ফাঁদতে পারতো না। আধুনিক শিক্ষার ফল। জানি না দোষটা কার, সমাজের নাকি শিক্ষার। তোমার আর আমার মুখে ওইসব কথা সাজে না বস। দাদা, তোর প্ল্যানটা কিন্তু অপূর্ব ছিল। আমি না, প্রশংসাটা আসলে পুরোপুরি তোর বৌদির প্রাপ্য। নিজের অজান্তে ওই আমাকে প্ল্যানটা বাতলায়। হঠাৎই এবার খেলার নাম বাবাজি, চলো চলো। বাইরে একটা আওয়াজ পেলাম, ক্রমশ এগিয়ে আসছে। চলো চলো। আরে বাবু, ঘরে আছে। এবার মুখোশ খোলার পালা। এই শোন, আমি তাহলে চলি, ওকে? দরজার আড়াল হতে শুনলাম কে যেন বলছে, স্যার স্যার, একে বুক করুন। এর কাছে চোরাই টাকা পাওয়া গেছে স্যার। তাছাড়া লোককে ঠকানোর জন্য এর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও আছে। মিথ্যা কথা। আমি জানি না আমার কাছে কি করে চোরাই টাকা এসছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি একজনের কাছে টাকা পেতাম, সে আমাকে কাল রাতে দাঁড়টা শোধ করে দিয়েছে। এখন সে
যদি আমাকে চোরাই টাকা দিয়ে থাকে তা আমি তার কি জানি। কত টাকা পেতে? প্রায় 50,000 টাকা। লোকটার সঙ্গে তোমার কতদিনের আলাপ? বছর চারেক তো হবেই। সে তোমার কাছে টাকা ধার নিয়েছিল কেন? পুরো ব্যাপারটা বলতে আমার অসুবিধে আছে। বেশ, বলতে হবে না, যতটা বলতে পারা যায় ততটাই বলো। আমার বন্ধুটা ভীষণ জুয়া খেলতো। লোকটা কি বিবাহিত? হ্যাঁ, তবে বউটা বড্ড খিটখিটে। বাড়িতে এক দঙ্গল ছেলেপুলে। কি কাজ করে? ওই কোন এক ব্যবসাদারের গদিতে খাতা লেখার কাজ করে। যেমন তোমার দাদা করতো? দাদা? না, আমার তো কোনো দাদা নেই। কিছুক্ষণ সব চুপচাপ। আমার কানে একটা দেশটাই জ্বালানোর আওয়াজ এলো। আমার ভাই মনতোষ খুব খুশি হলে চুরুট ধরায়। ঠিক চুরুটের গন্ধও পেলাম। বুঝলাম মনতোষ খুব খুশি হয়েছে। মনতোষ আমার ভাই পুলিশে কাজ করে। আমার বন্ধু শ্যামল। হঠাৎই মনতোষের গলা শুনতে পেলাম আবার। আচ্ছা, ওই লোকটির নাম ধাম কিছু জানো? হ্যাঁ, নিশ্চয়ই। যদি তাকে এখানে হাজির করানো হয় তাহলে তাকে বলতে পারবে তো এই কথাগুলো? আলবাত, সত্যের জয় সব জায়গায়। তাই নাকি? আমি ঘরে ঢুকলাম। দেখলাম আমার সামনে হাতে হাত কড়া বাঁধা নৃপতি নারায়ণ নস্কর। আমরা দুজনে নির্বাক নিষ্পলক তাকিয়ে রইলাম দুজনের দিকে। আমি বাগবাজার থানার ওসি।